আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি তানজিলা হক। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইসরায়েল দাবি করছে তারা নাকি সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এসব হামলা চালাচ্ছে। কিন্তু এই দাবি শুধুমাত্র একটি প্রচারণা ভিত্তিক অজুহাত। বাস্তবতা নিরিখে দেখা যায় ইসরায়েলের এই পদক্ষেপ আসলে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা, রাজনৈতিক স্থিতিশীলতা ও সামরিক সক্ষমতাকে ধ্বংস করার একটি কৌশল মাত্র। মধ্যপ্রাচ্যে ইসরায়েল দীর্ঘদিন ধরেই সামরিক আগ্রাসনকে মানবিক হস্তক্ষেপ হিসেবে উপস্থাপন করে আসছে, যার সর্বশেষ উদাহরণ হচ্ছে এই দ্রুজ সম্প্রদায়কে ঘিরে সাজানো নাটক। বিস্তারিত এবারের প্রতিবেদনে। দ্রুজরা মধ্যপ্রাচ্যের একটি সংখ্যালঘু সম্প্রদায়, যাদের ধর্মবিশ্বাস ইসলাম থেকে বিকাশ লাভ করলেও তারা বর্তমানে একটি স্বতন্ত্র ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় বহন করে। শিয়া বা সুন্নি ইসলামের মূলধারার কেউই তাদেরকে নিজেদের অন্তর্ভুক্ত বলে মনে করে না। সিরিয়ার সুইদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের জনসংখ্যা সবচেয়ে বেশি এবং ঐতিহাসিকভাবে তারা সিরিয়ার রাষ্ট্রের প্রতি অনুগত থেকেছে। বাশার আল আসাদ সরকার দ্রুজদের সাংবিধানিক অধিকার ও স্বায়ত্তশাসনের প্রতি সম্মান প্রদর্শন করেছিলেন। এমনকি বিগত বছরগুলোতে সিরিয়ার গৃহযুদ্ধের সময়ও দ্রুজ সম্প্রদায় মূলত বাশারের সরকারপন্থী অবস্থান গ্রহণ করে এবং ইসলামী চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব রক্ষায় সক্রিয় থেকেছে। সুতরাং দ্রুজদের রক্ষার নামে ইসরায়েলের হামলা চালানোর প্রয়োজনীয়তা বা যৌক্তিকতার কোনো ভিত্তি নেই। উল্টোভাবে বলা যায়, ইসরায়েল বরং বহু বছর ধরেই সিরিয়ায় দ্রুজদের অবস্থানকে দুর্বল করার জন্য নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত। 1967 সালে গোলান হাইটস দখলের পর ইসরায়েল বহু দ্রুজ জনগোষ্ঠীকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছে। অধিকৃত গোলান অঞ্চলে দ্রুজরা আজও ইসরায়েলি নাগরিকত্ব গ্রহণে অস্বীকৃতি জানিয়ে আসছে। তারা নিজেদেরকে সিরীয় বলে পরিচয় দেয় এবং ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে এক প্রকার বৈরী সম্পর্ক বজায় রেখেছে। ইসরায়েলের দখলদার নীতির বিরুদ্ধে দ্রুজদের প্রতিরোধে বরং তীব্রতা দেখা গেছে, যা ইসরায়েলি রাষ্ট্রকে ভীষণ অস্বস্তিতে ফেলে। এই বাস্তবতা উপেক্ষা করে ইসরায়েল এখন নিজেদেরকেই রক্ষক রূপে তুলে ধরতে চাচ্ছে, যা নিরেট ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। সিরিয়ার ভেতরে দ্রুজদের প্রতি ইসরায়েলের তথাকথিত সহানুভূতি তখনই একেবারে ভণ্ড অজুহাতে পরিণত হয় যখন দেখা যায় ইসরায়েলি যুদ্ধবিমান বা ড্রোন হামলার শিকার হয়েছেন সুইদা অঞ্চলের সাধারণ দ্রুজ বেসামরিক নাগরিকরাই। 2024 ও 2025 সালে বেশ কয়েকটি হামলায় বিদ্যালয়, ধর্মীয় উপাসনালয়, এমনকি দ্রুজ সাংস্কৃতিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল এই আক্রমণগুলোর দায় নিয়ে একবারও দুঃখ প্রকাশ করেনি, বরং এসবকে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তু বলে দাবি করেছে। এতে বোঝা যায় দ্রুজ সুরক্ষা কেবলই ইসরায়েলের একটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি, যার আড়ালে রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে ইরান, হিজবুল্লাহ ও মিশরীয় সরকারের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসী ভূরাজনৈতিক কৌশল। ইসরায়েলের এই হামলা মূলত সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি প্রভাবালয় তৈরি করার অংশ। তারা চায় গোলান সীমান্তবর্তী অঞ্চলে এমন এক বাফার জোন সৃষ্টি করতে যেখানে ইরানপন্থী মিলিশিয়া, বিশেষ করে হিজবুল্লাহর উপস্থিতি থাকবে না। এ লক্ষ্যে তারা সিরিয়ার ভেতরে সামরিক স্থাপনায় বারবার আঘাত করছে, স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে বিভেদ ছড়াচ্ছে এবং আন্তর্জাতিক মহলে নিজের কর্মকাণ্ডকে সন্ত্রাস বিরোধী লড়াই বলে প্রচার করছে। এমনকি পশ্চিমা মিত্ররাও অনেক সময় ইসরায়েলের এই কথিত প্রতিরক্ষামূলক হামলাকে নীরব সমর্থন দিয়ে থাকে। অথচ বাস্তবতা হল, ইসরায়েল একতরফাভাবে একটি সার্বভৌম রাষ্ট্রের আকাশসীমা লঙ্ঘন করে আগ্রাসী যুদ্ধাভিযান পরিচালনা করছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল, ইসরায়েল বহুবার মানবাধিকারের নাম করে অন্য দেশে হস্তক্ষেপকে বৈধতা দেওয়ার কৌশল নিয়েছে। লেবাননে শিয়া সম্প্রদায়, গাজার ফিলিস্তিনিরা কিংবা ইরানে কুর্দিদের অবস্থা নিয়ে ইসরায়েল বারবারই মানবিক প্রচারণা চালিয়েছে। অথচ একই সময়ে নিজেদের রাষ্ট্রে আরব মুসলমানদের উপর ইসরায়েলি প্রশাসন বৈষম্য, অপমান ও নিপীড়নের রাজনীতি অব্যাহত রেখেছে।
সিরিয়ার ক্ষেত্রেও সেই একই ডাবল স্ট্যান্ডার্ড অব্যাহত রয়েছে। তারা বাইরে মানবতা রক্ষার কথা বললেও বাস্তবে সেই রক্ষার নামে মানবতা ধ্বংস করছে। এ কারণে সিরিয়ার ভেতরে দ্রুজ নেতারা পর্যন্ত প্রকাশ্যে বলছেন তারা কোনো বিদেশি সহায়তা চান না। সৈদা অঞ্চলের বহু ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী স্পষ্ট ভাষায় জানিয়েছেন ইসরায়েলের কোনো সাহায্য তাদের প্রয়োজন নেই, বরং তারা এই হামলাগুলোকে বিদেশি হস্তক্ষেপ ও আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন। কেউ কেউ বলেছেন ইসরায়েল উদ্ধারকর্তা নয়, বরং ধ্বংসকারী। স্থানীয় জনগণ ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ পর্যন্ত করেছে। ইসরায়েলে আনুমানিক 1,50,000 দ্রুজ রয়েছে। তারা প্রধানত কার্মেল, গ্যালিলি ও গোলান অঞ্চলে বাস করে। দ্রুজ ধর্ম, যা 1100 শতকে মিশরে উদ্ভূত হয়, ইসলাম, ইহুদি ধর্ম এবং খ্রিস্ট ধর্মের একটি মিলিত ব্যাখ্যা হিসেবে বিবেচিত হয়। দ্রুজরা, যারা অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে বিবাহ করে না, একটি অত্যন্ত বন্ধ সামাজিক কাঠামো বজায় রাখে। দ্রুজদের সঠিক সংখ্যা জানা যায় না, তবে আজ তারা ফিলিস্তিন, সিরিয়া, লেবানন ও জর্ডানে একটি ছোট সংখ্যালঘু গোষ্ঠী হিসেবে বাস করে। উসমানীয় সাম্রাজ্য ফিলিস্তিন থেকে সরে যাওয়ার পর ইহুদি নেতারা রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় তাদের সমর্থন পেতে দ্রুজদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিল। যদি 1930-এর দশকের শেষের দিকে ইহুদি ও দ্রুজদের মধ্যে একটি আধা সামরিক মৈত্রী গড়ে ওঠে, তবুও বলা যায় না যে এই জোট পুরো দ্রুজ সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করেছিল, কারণ এই সংখ্যালঘুদের একটি অংশ 1936 সালে শুরু হওয়া আরব বিদ্রোহে অংশগ্রহণ করে এবং পরে 1948 সালে ইহুদিদের বিরুদ্ধে লড়াই করে। ইসরায়েল তার জনমিতিক গঠন বিবেচনা করে আরব ছাড়া অন্যান্য ছোট সংখ্যালঘু গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চেয়েছিল। রাষ্ট্রের নীতিমালা ও দ্রুজদের প্রতি দেওয়া বিশেষ সুবিধাগুলো দেওয়া হয়েছিল যাতে দ্রুজরা আরব সম্প্রদায় থেকে আলাদা হয়ে যায় এবং ইহুদিদের বন্ধু ভাবতে শুরু করে। এই প্রেক্ষাপটে 1962 সালে দ্রুজদের একটি আলাদা জাতীয়তা হিসেবে ঘোষণা করা হয় এবং তাদের আরব পরিচয় থেকে পৃথক করা হয়। এই অবস্থার ফলে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠানসমূহে এবং ইহুদি সমাজে দ্রুজদের পছন্দনীয় গোষ্ঠী হিসেবে একটি ধারণা গড়ে ওঠে। এছাড়াও 1976 সালে দ্রুজ সংস্কৃতি রক্ষার জন্য একটি পৃথক শিক্ষা খাত প্রতিষ্ঠা করা হয় এবং এই সম্প্রদায়কে বাধ্যতামূলক সামরিক সেবার আওতায় আনা হয়। ইসরায়েল এই নীতি ফিলিস্তিনি দ্রুজদের ক্ষেত্রে প্রয়োগ করে এবং গোলান মালভূমি দখলের পর সিরিয়ান দ্রুজদের ক্ষেত্রেও এটি প্রয়োগ করে। গোলান দখলের পর ইসরায়েল 1,30,000 জনসংখ্যার একটি বড় অংশকে দেশ ত্যাগে বাধ্য করে, অথচ 6,396 জন দ্রুজকে সেই অঞ্চলে থাকতে দেয় এবং ফিলিস্তিনি দ্রুজদের প্রতি যেমন শিথিল নীতি গ্রহণ করেছিল, তেমনি তাদের প্রতিও একই মনোভাব দেখায় যাতে তাদের আরবদের থেকে আলাদা করা যায়। তবে সিরিয়ার দ্রুজরা ইসরায়েলের এই নীতির প্রতি সাড়া দেয়নি। যদিও তারা সিরিয়ান শাসন ব্যবস্থাকে পছন্দ করে না, তারা এখনও নিজেদের সিরিয়ার অংশ মনে করে এবং আবার সিরিয়ার সঙ্গে যুক্ত হওয়ার স্বপ্ন দেখে। এর আগে যেভাবে ইসরায়েল গোলান মালভূমি দখলের সময় করেছিল, ঠিক তেমনি এবারও ইসরায়েল সিরিয়া দ্রুজ অধ্যুষিত এলাকায় হস্তক্ষেপ করতে চাচ্ছে। একদিকে ইসরায়েল সিরিয়ার নতুন সরকারের বিরুদ্ধে এই অঞ্চলে দ্রুজ জনসংখ্যাকে উস্কে দিচ্ছে, অপরদিকে কিছু সুবিধা প্রদানের মাধ্যমে তাদের সমর্থন পাওয়ার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সম্প্রতি ঘোষণা দেন যে শিগগিরই সিরিয়ান দ্রুজদের কাজের উদ্দেশ্যে ইসরায়েলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এছাড়াও সাম্প্রতিক সময়ে দামেস্কের চারমানা এলাকার দ্রুজ পাড়ায় উত্তেজনার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেখানে দ্রুজদের রক্ষায় সামরিক বাহিনী পাঠানোর প্রস্তাব দেন, তবে দ্রুজরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। সাম্প্রতিক সোয়াইদা ঘটনার সময় সিরিয়ান সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দ্রুজদের সহায়তা করতে ইসরায়েল সিরিয়ান সেনাবাহিনীর ওপর হামলা চালায়। ইসরায়েল যেমনটি ফিলিস্তিনের দ্রুজদের সঙ্গে করেছিল, তেমনি সিরিয়ার দ্রুজদেরকেও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে তাদের কৌশলগত স্বার্থে ব্যবহার করতে চায়। এইভাবে ইসরায়েল, যা সিরিয়ায় স্থিতিশীলতাকে তার স্বার্থের জন্য হুমকি মনে করে, নতুন সিরিয়ায় উদ্ভূত দ্রুজ ইস্যুকে উস্কে দিচ্ছে এবং অঞ্চলটিকে অস্থিতিশীল করে নিজের দখলের প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক সময়ে সিরিয়ায় ইসরায়েলের সামরিক হামলার যে অজুহাত তুলে ধরা হচ্ছে যে তারা দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করছে, তা একেবারে অবিশ্বাস্য।
রাজনৈতিকভাবে কৌশলগত এবং নৈতিকভাবে ভণ্ডামিপূর্ণ। ইসরায়েল মূলত সিরিয়ায় নিজের আগ্রাসী কৌশল বাস্তবায়ন করতে গিয়ে একটি মানবিক মুখোশ পরিয়ে দিয়েছে। এই মুখোশ সরিয়ে দিলে দেখা যাবে প্রকৃতপক্ষে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটি সার্বভৌম রাষ্ট্রের ভেতরে ঢুকে নিরীহ মানুষকে হত্যা করছে। এর মাধ্যমে তারা একদিকে যেমন নিজেদের প্রতিপক্ষ ইরান ও হিজবুল্লাহর প্রভাব কমাতে চাচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে একটি নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলা দীর্ঘস্থায়ী করে রাখার ভয়ঙ্কর চক্রান্ত করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ভণ্ডামি চীনে রাখা এবং ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।